দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্কন গ্যালারির আয়োজনে ধানমন্ডি দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফফাতারা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। আঙ্কেল কি আগের থেকেই এরকম মালপানি খায়, ড্রাগ এডিক্টেড, নেশাখোর? তুই যেমন জিনিসটা মানে প্রেজেন্ট করতেছিস অতটাও না, বাট ছোটবেলা থেকেই ড্রিঙ্কস করে। তানজিলার কাহিনী জানো তুমি? তানজিলা ও আবার কি করলো? ও তো আদু আর দুদুর সাথে ডাবল টাইমিং করছে। কি বলতেছো তুমি? রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কার সেরা পরিবার। 1 মিনিট সময়, নো টেনশন। ভেরি গুড, হবে হবে, নো টেনশন। 10 সেকেন্ডস গট। গুড, ভেরি গুড জব। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার, সুরকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশিক বন্ধু কি সকলের বন্ধু হয়ে থাকতে পছন্দ করে? অবশ্য, কারণ মানুষ শত্রু হতে চান না, বন্ধু হতে চান। তো আমার নামটাও যেহেতু আইয়ুব বাচ্চুর মাধ্যমে এসেছিল বন্ধু, তো এবি থেকে না? এবি থেকে। জি। উনি চিটাঙের, আমি চিটাঙের। সেই সূত্রে বাচ্চু ভাইকে আমি ফোন দিতাম, কথা বলতাম। বাচ্চু ভাইয়ের কখনো ফিচার লিখতাম। চট্টগ্রাম থেকে শুরু জার্নিটা। পরে আমি ঢাকায় এসেছি। আমার নামটা ছিল অনেক লম্বা ছিল। কি নাম ছিল? সার্টিফিকেট ফাইজুল হাসান চৌধুরী, এই নামটা ছিল। ফাইজুল হাসান চৌধুরী মূল নেম, সার্টিফিকেট নেম। তো মিডিয়াতে আসলে তো নাম চেঞ্জ হয় অনেকের, অনেক গীতিকার সুরকার নায়ক নায়কের নাম চেঞ্জ হয়। বাচ্চু ভাইয়ের এবি কিচেনে যেতাম মগবাজারে, যেখানে বাচ্চু ভাই কাজ করতেন, গান বানাতেন। তো গেলাম, গিয়ে একদিন কথা বলতে 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 তোর নামটা হচ্ছে না, যেহেতু গীতিকার হিসেবে ঠিক মানাচ্ছে না। মানাচ্ছে না, এত লম্বা নামটা হচ্ছে না। তখন আমি বাচ্চু ভাইয়ের সাথে ডিসকাস করতে করতে বাচ্চু ভাই বলল যে এরকম এ বির সাথে মিলিয়ে দে, এ দিয়ে আইয়ুব, বি দিয়ে বাচ্চু, তো এ দিয়ে যেহেতু আশিক, আমি আশিক নামটা ছিল ডাক নামটা, তো বি দিয়ে বন্ধুটা উনি আনছিল। এখন সবাই আপনাকে কি নামে ডাকে? আশিক বন্ধু নামে ডাকে না বন্ধু নামে ডাকে? বন্ধু ভাই বলে অনেকে, বন্ধু ভাই বলে, বন্ধুও বলেন। তখন অনেকে অবাক হন আশেপাশে যে বন্ধু কি মানুষের নাম হতে পারে। আবার অনেক সময় নতুন এসে যখন আমি একজন সিনিয়র শিল্পীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আমাকে ফেক মনে করতো। বন্ধু কি নাম হতে পারে? যেমন ফেরদৌস ওয়াহিদ, বিখ্যাত একজন শিল্পী, আমাকে বলতো এই তোমার, আমি একজন বুড়া মানুষ, বয়স্ক মানুষ, তোমাকে বন্ধু ডাকতে হবে। আমার মজা করতেন আর কি খুব। বালাম ভাই আমাকে বন্ধু ভাই বলে খুব মজা পেতেন। তারপর নামটা এরকম খুব সবার কাছে অনেক সময় মজা নিতে নিতে এক সময় এই নামটাই মানুষ পছন্দ করেছে, সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন কি কাজ করা হচ্ছে? গান নিয়ে, গান লেখালেখির কাজটা কেমন? গানটা বর্তমান ধারাবাহিক নাটকের অসংখ্য গান লিখছি আমি। আর নাটকের গান ইউটিউব, যেহেতু ইউটিউবটা এখন মানতে হয়, ইউটিউবের যুগে অনেক চ্যানেলের গান লিখছি। বাংলাদেশের কোম্পানি, অডিও প্রযোজনা কোম্পানিগুলোর গান লিখছি, সুর করছি, মিউজিক ভিডিও ডিরেকশন দিচ্ছি। তাহলে তো নির্মাণের কাজও করা হচ্ছে। নির্মাণের কাজ করা হচ্ছে আমার, কারণ আমার স্বপ্ন ছিল পরিচালক হব। কোন কাজটা করতে বেশি ভালো লাগে, মানে নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন? সবচেয়ে আমি গান লিখতে পারলেই খুব
আনন্দ পাই, কারণ আমি ঢাকা শহরে এসেছিলাম সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হতে। আমি যেহেতু আহমেদ ইমতিয়াজ বুলবুল, শ্রদ্ধেয় বরেণ্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান শুনেছি, সুর শুনেছি, আলাউদ্দিন আলীর সুর শুনেছি, গাজী মাজহারুল তাদেরকে দেখে দেখে মনে হতো সিনেমাতে এত রোমান্টিক গান লিখতেন, এত কথা, এত সুর। তো আমাকে লেখক হতে চেয়েছিলাম, সুরকার হতে চেয়েছিলাম, এই টানে এসেছিলাম ঢাকায়। মানুষ ছোটবেলায় চিন্তা করে যে সে হয়তো বড় হয়ে অভিনয় শিল্পী হতে চায়, এবং আপনার যেই পারিবারিক আবহ ছিল, আপনার বাবা নিজেও একজন অভিনয় শিল্পী ছিলেন, তো সেই জায়গা থেকে আপনারও এটা মনে হতে পারতো যে আচ্ছা অভিনয়ে যায়, কেন মনে হলো যে গীতিকার সুরকার হতে চান? সেটা হচ্ছে ওই বারবার বলেছি যে নেপথ্যের যারা কাজ করতেন তাদেরকে মনে হতো যে কিভাবে লিখতেন, কিভাবে সুর করতেন। শিল্পীকে তো দেখতাম আমরা, কিন্তু আমার না, যখন অ্যালবামের যুগ ছিল আমি ক্যাসেট উল্টিয়ে, পৃষ্ঠা উল্টিয়ে শিল্পীকে না দেখে লেখাটা দেখতাম আমি। আচ্ছা, এই গানটা কে গানের লিখেছে, লিরিকগুলো হ্যাঁ লিরিকগুলো দেখতাম। খুব খুব একটা আমার টান ছিল যে লিরিকগুলো কিভাবে লিখছে। আচ্ছা, হ্যাঁ, এই গীতিকারের প্রতি আমার একটা টান ছিল, লেখকের প্রতি একটা টান ছিল। যে নায়ক নায়িকা অনেকে হন ঠিক আছে, কিন্তু পর্দার পেছনে মানুষটা অনেক পরিশ্রম করেন, সাধনা করেন, কিন্তু তিনি আড়ালে থাকেন। তো সেই বিষয়টা আমার মধ্যে ছিল আর কি। টান তো বেশি ওটা। এটা হতে চেয়েছিল। বই পড়বার প্রতি কি আগ্রহ ছিল হ্যাঁ, ছোটবেলা বই থেকে? পড়ার প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু পত্রিকার প্রতি আমার খুব নেশা ছিল। প্রতিদিনই আমার বাবা কিন্তু অসংখ্য পত্রিকা রাখতেন, 4-5টা পত্রিকা থাকতো। তো সকালে ঘুম থেকে উঠে আমার বাবার একটা অভ্যাস ছিল যে আমার মাকে বলতো যে ওকে ডাকো, চা নিয়ে এসো, পাশাপাশি চেয়ারে বসে পত্রিকা হেডলাইন পড়াতো আমাকে, যে বিভিন্ন বিনোদন, ক্রীড়া, সংস্কৃতি এসব বিষয়ে আমি খুব টান ছিল। তখন আমার আব্বাকে আমি হেডলাইনগুলো পড়ে শোনাতাম, চা খেতাম, আড্ডা দিতাম। বাহ, তো এই বিনোদনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি আলাপ আলোচনার প্রতি আমার এটা টান ছিল আর কি। প্রথম লেখা কবে প্রকাশিত হয়েছে? আমি প্রথম লেখালেখি করেছি দৈনিক আজকের কাগজ, আচ্ছা, তা হয়তো 98 সাল, 98 সালে হতে পারে। সাংবাদিকতা কেন? মানে আপনি তো লেখালেখি করছিলেন এবং আপনার কাছে মনে হচ্ছিল যে গীতিকার সুরকার সেই গানের জগতে কাজ করতে চান, কিন্তু বিনোদন সাংবাদিকতা এই মাধ্যমটি বা এই অঙ্গনটি আপনি কেন বিনোদনের বেছে প্রতি নিলেন? আমার টান ছিল এরকম যে রাজনীতি আমি একদম পছন্দ করতাম না। আচ্ছা, মিডিয়াতে শিল্প তো সাহিত্য হ্যাঁ, সংস্কৃতি মিডিয়াতে টান তো তো অনেক বেশি। কিছু আছে, রাজনীতি আছে, ক্রীড়া আছে, সংস্কৃতি আছে, জি, অর্থনীতি আছে, কিন্তু বিনোদনটার প্রতি আমার টান ছিল। যেহেতু আমি গান শুনতাম, গান দেখতাম, অসংখ্য মুভি দেখতাম, বাংলা মুভির প্রতি আমার, অনেকে কিন্তু বাংলা মুভিকে হেট করেন, আমি কিন্তু খুব স্কুল জীবন থেকে বাংলা মুভি বেশি দেখতাম। আমি সিনেমা হলে গিয়েছি, অনেক টাকা জমিয়ে কষ্ট করে একটা মুভি দেখতে যেতাম তখনকার সময়ে, আর গান শুনতাম, ক্যাসেট কিনতাম। তো বাংলা সেই বিনোদনের প্রতি একটা টান ছিল। পরে আমি চিন্তা করলাম এই শিল্পীদের সাথে কিভাবে দেখা সাক্ষাৎ হতে পারে, তাদের সাথে বসতে পারি, পরিচয় হতে পারে, এই টান থেকে আমার বিনোদনে এসেছি, বিনোদন সাংবাদিক হতে। যে আমি যদি একটা সাক্ষাৎকার নেই, তাদের সাথে বসা হয়, পরিচয় হয়, আমি আমার কাজটাও তাদের সাথে যুক্ত করে হয়তো ভবিষ্যতে কোনো লেখালেখিতে আমি একসাথে কাজ করতে পারবো, এই স্বপ্নটা ছিল আমার। মানে শিল্প সাহিত্য সংস্কৃতির যে অঙ্গনটা, সেই ছিল অঙ্গনেই যেমন আপনি স্কুল থাকতে জীবন থেকে চেয়েছেন। আমি যেহেতু উপস্থাপনা করেছি, 26শে আচ্ছা, মার্চ, আচ্ছা। 21শে ফেব্রুয়ারি, 1লা বৈশাখ, স্কুলে আমাকে দায়িত্ব দিতেন, টিচাররাই দায়িত্ব দিতেন যে কে গান করবে, কে কবিতা পাঠ করবে, আমরা একটা এরকম। অনুষ্ঠান অর্গানাইজ হ্যাঁ, করার দায়িত্ব অর্গানাইজ করা থাকতো। আমাকে তখন থেকে সাংগঠনিক এটা তো আমার ইয়ে ছিল। চিটগাংয়ে নিশ্চয়ই। চিটাঙে ছিল, ঢাকায় এসেও করেছি, আমার ঢাকায় চিটগাং সংগঠন আছে। থেকে ঢাকায় কিভাবে আসা হলো বা কোন মোটিভটা এই নিয়ে আসা স্বপ্নটা হয়েছিল? আরো মানে খুব মজার একটা ইন্টারেস্টিং গল্প আছে। শুনি। টাঙ্গাইলের এক লোক আমাকে হেল্প করেছে। আমি তখন তো চিঠির যুগ ছিল, চিঠি এই দৈনিক আজকের কাগজের একটা পেজে ফোন নাম্বার সহ ছাপা হয়েছে আমার আচ্ছা। ফ্যামিলিগত ফোন নাম্বার দিয়ে ঠিকানা। তো উনি চিঠি লিখেছেন আমাকে টাঙ্গাইল থেকে। মানে আপনার লেখা ছাপা লেখাটা হয়েছে? পড়ে, হ্যাঁ, আমার আচ্ছা। কি একটা বিষয়ে লেখা ছিল, তো উনি চিঠি দিয়েছে যে ভাই তোমার লেখাটা পছন্দ হয়েছে, তুমি কোথা থাকো এসে। তখন চিঠির উত্তর আমি চিটাং থেকে দিয়েছি। কিসের উপর লেখালেখি সেটা করেছেন? আমি লেখালেখি করেছি কোনো হয়তো সামাজিক কোনো মানবিক বিষয়ে একটা লোকের লেখা আচ্ছা। লিখেছি আজকের কাগজের কোনো একটা পেজে। আচ্ছা, তখন দৈনিক আজকের কাগজ পাঠকপুর আমি সভাপতি ছিলাম চিটাঙের। ও তখন থেকে আমি সংগঠন, লেখালেখি করা এগুলো ছিল। তো ওই লোকটা আমাকে বললো, তখন ওই লোকটাকে আমি চিঠিতে বলেছি আমি তো ঢাকা আসার খুব স্বপ্ন, কোথায় থাকবো সেটা জানি না, আমার নাই আত্মীয় নাই স্বজন, কিন্তু আমি ঢাকায় আসতে চাই, আমি একটু এফডিসিতে যাবো, আমি একটু স্বজন নাই কিন্তু স্বপ্ন আছে। স্বপ্ন আছে, অনেক স্বপ্ন, যখন অনেক স্বপ্ন, সেই স্বপ্নের টানে আমি ওনাকে অফার দিয়েছি, ভাই আমি যদি ঢাকায় আসি আমি তো কোথা থাকবো, আচ্ছা, আমি এফডিসিতে যাব, শিল্পকলা একাডেমিতে যাব, পাবলিক লাইব্রেরিতে যাব, স্টুডিওতে গুলাতে যাব। তখন উনি আমাকে বললো তুমি আমার এখানে থাকবা, আসবা। আচ্ছা, এই প্রথম ঢাকায় এসে মহাকালীতে উনি আমাকে উঠিয়েছে ওনার রুমে, বাহ, যেটা অনেক সময় মিডিয়াতে বলা যায় যে আপন ভাইও করেন না, আপন আত্মীয় স্বজনও করেন না। টাঙ্গালে সে লোক আমাকে একটানা 10-15 দিন রেখে উনি হাত খরচ দিয়েছেন আমাকে।
সকালে বলতেন যে তুমি সারাদিন কোথায় কোথায় যাবা বলো। তা আপনি যখন ঢাকায় আসছিলেন বাবা মা কিছু বললেন না? অনেক সে বলেছি, অফার দিয়েছে, কিন্তু আমাকে তারা আসতে দিচ্ছেন না। ওদের ঢাকায় আত্মীয় নাই, স্বজন নাই, কি করবি, তুই তো মানে একদম আদরের একটা ছেলে, নিজের কাপড়ও নিজে ধুইতে পারস না, যে আমাদেরকে ইয়ে করতে হয়। তো একটা টেনশনে ছিলেন। প্রথম একটা বান্ধবী থেকে 500 টাকা নিয়ে এসেছিলাম। আচ্ছা, সেই বান্ধবীও আবার হেল্প করেছে আমাকে। সে কবিতা ভালো, আমি কবিতা লিখতাম, ছড়া লিখতাম স্কুলে। তো স্কুলের ওই বান্ধবী আমাকে বলতো তুমি একদিন কবি হতে পারবা বা লেখক হতে পারবা, মানে পছন্দ করতেন আর কি লেখালেখিটা, আড্ডা দিতেন আমার সাথে। তারপরে কি হলো? তারপর ঢাকায় এসেছি, এই ব্যাচেলার মেসে থাকা শুরু করেছি। হ্যাঁ, কঠিন জীবন। আমি অনেক দূর থেকে হেঁটে যেতাম। হ্যাঁ, সে ধরেন মোহাম্মদপুর থেকে মগবাজার হেঁটে আসতাম। আচ্ছা, আবার এমনও হয়েছে আমি মগবাজার থেকে উত্তরা হেঁটে গিয়েছি। কেন গিয়েছি সেটাও বলি, যে টাকা ফ্যামিলিগত জায়গা থেকে আমি টাকা পাচ্ছি না। আবার ঢাকায় এসে যেহেতু আমি ফ্রিল্যান্স লেখালেখি করছি, পাই তো পাই না। হ্যাঁ, পর্যাপ্ত যে অর্থ, হ্যাঁ, আমি একটু ফিচার লিখছি, একটা কবিতা লিখছি, কখনো ওই ফিচারের টাকা পাচ্ছি 1 মাস পরে, 2 মাস পরে, তাও ওই 300 টাকা, 500 টাকা, 200 টাকা। তো এই টাকাটা আমি বাঁচিয়ে রাখতাম যে না আমাকে তো চলতে হবে। আজকে হয়তো একটু কলা রুটি খেলাম, ভাত খেলাম না, পরে 2 দিন পরে ভাত খাবো বা 1 দিন পরে ভাত খাবো, এটাই। আবার আম্মা ফোন দিত, বা খেয়েছিস, খাওয়া দাওয়া হয়েছে, আমি মিথ্যা বলতাম, আমার চোখ থেকে পানি পড়তো, কান্না আসতো। কিন্তু মাকে তো এটা বলতে পারবো না খাইনি, কারণ অসুস্থ হয়ে যাবে, উনি বয়স্ক লোক। আমি যদি মাকে বলতাম আমি ঢাকাতে আমি খাইতে পারতেছি না, অভাব হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন তো উনি টেনশনে পড়বেন। তো এই জন্য মাকেও মিথ্যা বলতাম, শুধু মিডিয়াকে ভালোবেসে, গানকে ভালোবেসে, মিডিয়াকে ভালোবেসে, কিছু হতে চেয়েছি, স্বপ্ন পূরণ করতে চেয়েছি বলেই আমি অনেক কিছু যন্ত্রণা লুকিয়েছি। এই সংগ্রামের জীবনটা কত বছর ছিল? ওইটা ছিল প্রথম থেকে একদম 5 বছরের মতো ছিল। আচ্ছা, 3-5 বছর আমি কঠিন যুদ্ধ করেছি। আমি তারপর টিকে থাকতে আপনার পারতেছি না। লেখা গান প্রথম শিল্পীর কণ্ঠে গেল, সেটা কোন গান? প্রথম যিনি গেছে তিনি চিটাগের রুনা পারভিন, ওরা আমি স্মরণ করি। উনি আমাকে এক প্রকার নিয়ে এসেছেন। আমাকে একদিন বললো তুমি তোমার ডায়েরি দেখাও তো, কি কবিতা লিখেছো। তখন দেখালাম, উনি আমাকে বললো তুমি গান লিখতে পারবা, তোমার এই কবিতার মধ্যেও কিন্তু গানের একটা ধরন, চলন বলন আছে, ভালো তাল চন্দ সুর আছে, তুমি গান লেখো। তখন আমি বিশ্বাস করি নাই। অন্যদিন আবার দেখা হলো, বলে যে আগামীকাল তুমি একটা স্টুডিওতে এসো, তোমার গান নিয়ে এসো। বলে আমি গান লিখিনি তো, ওই কবিতা 2টা পছন্দ হয়েছে, ওই আমাকে মার্ক করে দিয়েছে, তুমি স্টুডিওতে গেলাম। ওই দিনেই প্রথম উনি আমার গানে এই সুর করে ওই দিনে কণ্ঠ দিয়েছেন, সারাদিন ছিলাম এবং আমাকে টাকা দিয়েছেন। আমি অবাক হলাম যে কবিতা লিখে টাকা পাই না, কিন্তু তাও 20-21 বছর, 20-21 বছর আগে প্রথম গান, আমার প্রথম গান। কত টাকা কমপক্ষে আমাকে 1000 না 2000 টাকা দিছে। তখন আমি অবাক হলাম যে ওনার 1-2000 টাকা মনে করেছি আমি, যে এটা বিশাল কিছু হয়েছে, আমি পেয়েছি। এটা আমার এখন আমি অনেক টাকা পাই, সংগ্রামময় জীবনের একটা ফল আর কি বলা যায়। হ্যাঁ, এই জন্য কারো না কারো উসিলা বলি আমরা, যারা বলি যে উসিলা লাগে। প্রত্যেকের মেধা আছে, কিন্তু মেধা থাকলে হবে না, উসিলা লাগে। আল্লাহর তরফ থেকে, ভাগ্যর তরফ থেকে একটা উসিলা লাগবে, কোনো না কোনো মানুষের একটা ভালোবাসা, হাত লাগবে। তো সে এগিয়ে আসে কিন্তু আল্লাহর তরফ থেকে, তখন আমি আমার প্রতিভাটা বিকাশ করতে পারবো। তো ওই জায়গাটা 2-1 মানুষ থাকেন, সবাই অবহেলা করলে থাকলেও তো কেউ থাকেন, পাশে থাকেন, এই জায়গাটা ছিল। তারপরে জার্নিটা শুরু হলো। হ্যাঁ। তারপরে অনেক প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে আপনার লেখা গান গেছে। মানে কোন সময় এসে আপনার এটা মনে হলো যে না আমি এখন কিছু করতে পারছি, এই অনুভূতিটা ঠিক কখন? তখন প্রথম যেদিন ফাহমিদা নবী আমার গান গেয়েছে, বাংলাদেশের একজন বরেণ্য শিল্পী, খুব প্রিয় শিল্পী আমার, ফাহমিদা নবী আমার গান গাবেন, আমাকে স্টুডিওতে ডাকা হলো। তুমি তো গান লিখো, যেহেতু তোমার সাথে পরিচয় হয়েছে, আসো একদিন ডায়েরি নিয়ে আসো। তখন আমার কাঁধে সবসময় ব্যাগ থাকতো আর ডায়েরি থাকতো। তো অনেকে বলতেন তোমাকে যদি ছিনতাইকারীও ধরেন কিছু পাবে না, ওই ডায়েরিটা পাবেন, গান পাবেন, ওই ঝোলাটা পাবে। কবি বলতেন বা বলতেন, তো আমি এটা খুব মজা পেতাম। অনেকে ধরেছে পুলিশ দত্ত বা ছিনতাইকারী এসে, কিন্তু কিছুই পেতেন না। শেষ পর্যন্ত দেখে ডায়েরি থাকতো, বা ঘুরছি ফিরছি, চুল অনেক লম্বা ছিল, অনেক শুকনা ছিলাম আরও। তো ফাহমিদা নবী আমাকে ডাকলো, গেলাম স্টুডিওতে। প্রথম গান জীবনে, প্রথম গানে উনি আমাকে বলেছে, আমি অবাক করা বিষয় যে বড়দের কাছে আসলে ওরা বিনয়ী হয় অনেকে। উনি এত বড় মাপের একজন শিল্পী, উনি আমাকে বলল যে তুমি গীতিকার না, তুমি আমার চেয়ে বড়। আমি বলি কি বলেন আপা, আমার তো কথা বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে দেখে তো আমি বোবা হচ্ছি। বলছে না, গীতিকার কিন্তু সৃষ্টির পেছনে সবচেয়ে মূল কারিগর গীতিকার লেখার পরে সব হয়, সুরকার সুর করেন, শিল্পী গান। তুমি আমাকে গানটা কিভাবে লিখেছো বলো, গানটা আমাকে একটু তুলে দাও, একটু 2 লাইন গাও। তো আমি 2 লাইন গেয়ে শোনালাম, কিভাবে লিখেছি বললাম। তখন উনি গাওয়ার সময় হারমোনিয়াম নিয়ে যখন গানটা শুরু করলো, তখনও আমাকে উনি বলে
বলো আশিক হচ্ছে, আমি ঠিকভাবে গাইতে পারছি। আমি অবাক, আর আমি বলে আপা কি বলেন, আমার জীবনে প্রথম এত বড় শিল্পী গান গাচ্ছে, আর আপনি আমাকে কত বড় বড় বিখ্যাত গীতিকারের গান আপনি গেয়েছেন, অথচ আমাকে বলছেন আপনি যে হয়েছে কিনা। বলছে না না না, তুমি বলো যে আমি গাইতে পারছি কিনা, ঠিকভাবে নোটগুলা হচ্ছে কিনা, আমার গলায় সুর যাচ্ছে কিনা, বলো তোমাকে। এই যে স্বপ্নটা, এই যে একজন সিনিয়র শিল্পী থেকে বিনয় শিখা, তারা যে একজন পর্দার পেছনের মানুষকে গুরুত্ব দেন, এটা আমি শিখেছি আর কি। জি, গান তো লিখছিলেন, কিন্তু সুর করাটা কবে থেকে সুর করাটা যখন আমি গান লিখেছি, আমি তো রাতেই গান লিখি, সারা রাত জেগে থাকি, বলতে গেলে আমি একটানা 20 বছরের রাতে ঘুমাই না, এই অবস্থা। তখন আমি রাতে লিখতে গিয়ে মনে হতো, লিখতে লিখতে আমি একটা সুর আসে মাথায়, আসে না, গুনগুন করে আমরা গাইছি, তখন গুনগুন করে গাইতে গিয়ে মনে হচ্ছে না সুরটা তো আসছে আমার গলায় হচ্ছে, বা সুরটা মোটামুটি আমি দীর্ঘদিন কাজ করতে করতে একটু ভালো লাগছে। এই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে আমি সুর করা শুরু করেছি। তখন মোবাইলে রেকর্ড করে রাখতাম আমি, মোবাইলে যেহেতু রেকর্ডার আছে, তখন আমার গলা দিয়ে, কণ্ঠ দিয়ে আমি আমার লেখা গানটা আমি রেকর্ড করে রাখলাম। পরে স্টুডিওতে বা কোনো শিল্পীকে যখন শোনাতাম, ওরা পছন্দ করা শুরু করেছে, বলে না ঠিক আছে, তুমি সুর করা তো ভালো হচ্ছে। সুরটা কিভাবে আপনি করেন, মানে এটা কি ডেমো ভয়েস রেকর্ড করে হ্যাঁ, রাখেন? ডেমো ভয়েসের মতো শিল্পীকে আমি ডেমো ভয়েস দিতে পারি, তখন ওদের কাজ করতে সুবিধা হয়। যে আমার স্টুডিওতে যাওয়ার আগে নাকি কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সুর না, তোলা আমার তো হয়? ইনস্ট্রুমেন্ট আপাতত নাই, যেহেতু আমি ইনস্ট্রুমেন্ট কোনো বাজাই না। যদিও কিবোর্ড আছে, কিবোর্ড বাজাই, কিন্তু প্রফেশনালি আমি বাজাতে পারি না, কিবোর্ডটা শেখা শুরু করেছি আর কি। আচ্ছা, তো তখন সুরটা এমনি করে, তখন আমার লিরিকটা আমি দিতাম, ডেমোটা দিলে ওরা পছন্দ করতেন, বলছে না ভালো লাগছে, তুমি ভালো সুর করতে পারবা, আর যে তুমি লিখেছো তোমার একটা আবেগ অনুভূতিটা খুব ভালো হচ্ছে। এভাবে করতে করতে আমি সুর করা শুরু করেছি, কিন্তু প্রথমে আমি গীতিকার, তারপরে সুর করা শুরু করেছি। এইটা আমি সুর করলে সঙ্গীত পরিচালনায় কি আসার ইচ্ছেটা আছে, বা ওখানে কাজ করা হচ্ছে সঙ্গীত কিনা? পরিচালকের পেছনে আসার স্বপ্নটা আছে, কিছুটা স্বপ্ন দেখেছি, সেটা শিওর না, যেহেতু একজন মানুষ সব করার একটা সময়ও পান না, এটা হয় না। কিন্তু আমি ডিরেকশনে থাকবো সবসময়, আমি আমার একটা ফিল্ম বানাবো, সম্পূর্ণ আমার লেখা গল্প গান দিয়ে আমি একটা কমার্শিয়াল মুভি এই বাংলাদেশে বানাবো, এবং নাটক ডিরেকশন দিব, এই স্বপ্নটা নিয়ে আমি আগাচ্ছি। অনেক প্রডিউসারের সাথে আমার কথা হচ্ছে, কাজ করবো ইনশাল্লাহ। আপনি তো শর্ট ফিল্ম কিংবা বিভিন্ন রকম ডকুমেন্টারি ডিরেকশন দেওয়া হচ্ছে, বা মিউজিক ভিডিও ডিরেকশন দেওয়া হচ্ছে। ডিরেকশন দিতে গিয়ে আসলে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কি, যেহেতু এই জায়গাতে আসলে বা এই অঙ্গনে কাজ করা হয়নি? অবশ্যই ফেস করেছি, অনেক বড় একটা বিষয়। অবশ্যই ফেস করেছি, কারণ আমি লিখতাম যখন, আমার একটা স্বাধীনতা ছিল, লেখাটা আমি শিল্পীকে দিয়ে দিয়েছি, আমি যাইনি, ওরা রেকর্ডিং করেছে, কিংবা আমার নামটা এসেছে, আমাকে সম্মানিটা পাঠিয়েছেন। যখন ডিরেকশন দিতে গেলাম, পুরো প্রোডাকশনের সবকিছু আমার মাথায় গিজ গিজ করছে, রাতে ঘুমাইতে পারছি না, যে ক্যামেরাম্যান কটায় আসবে, মেকআপম্যান কটায় আসবে, বা ট্রলিম্যান, জিবাম, বা প্রোডাকশনের যে পোশাকের যে ড্রেস ডিজাইনার, সবকিছু শুটিং কোথায় হচ্ছে, খাবার ঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা, বাজেটটা ঠিক হচ্ছে কিনা, এটা নিয়ে নানা রকম টেনশন। ডিরেক্টর মানে তো পুরা জাহাজ, একটা মানে ক্যাপ্টেনশিপ এটা আর কি। তো এটা আমি দেখেছি, তবে আমি খুব এনজয় করি, যেহেতু আমি সাংগঠনিক দক্ষতা আছে, পরিচালনা করতে আমার খুব মজা লাগে আমার, যে 40-50 জন মানুষ একটা ইউনিট নিয়ে আমি কাজ করবো, এটা আমি খুব, মানুষটা এনজয় করলে যে কোনো কাজ, কঠিন কাজও সহজ করে। আচ্ছা, যে আমি এটা ভালোবাসবো, কাজ করবো। সব আর্টিস্টই কম বেশি বাংলাদেশ বেতার কিংবা বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড থাকে, কিন্তু আপনি এত কাজ করেছেন, তারপর আপনি এনলিস্টেড না, এটা আমি অবহেলা করেছি। আমাকে যখন আমি খুব দুই হাতে গান লিখছি, দুই হাতে সুর করছি, গান লিখছি, অনেক শিল্পীর কণ্ঠে, আমি ক্যাসেটের যুগেও গান লিখেছি, তো গান প্রচার হওয়ার পরে দেখি যে ভালো সম্মানই পাচ্ছি, অভাব অনটন থেকে একটু জায়গা আসছে, তখন অবহেলা করা শুরু করেছে। কি বিটিভি বেতার তো টাকা দেন 500, 300, 1000, তখন সেই সময় ওই 1000-এর জন্য অনেকবার যেতে হয়, ধর্ণা দিতে হয়, চেক পাস হয় না ঠিকভাবে, ঘুরান। তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমি ক্যাসেটের যুগে, ইউটিউবের যুগে ভালো ভালো শিল্পী পাচ্ছি, যে আমার লেখা গান সামিনা পা, ফাহমিদা পা, আকি আলমগীর, কুনাল, নৌমি, পড়শি, বেলাল খান, সন্দীপন, তো অসংখ্য, নিশিতা বড়ুয়া, অসংখ্য শিল্পী গান গাচ্ছেন, টাকা পাচ্ছি, সম্মানই পাচ্ছি, তখন আমি বিটিভি বেতারে আর অবহেলা করেছি, যাইনি, কিন্তু সুযোগ ছিল, কাজ করেছেন, কাজ করেছি। এই সময়ে এসে আমি বিটিভি বেতারে যুক্ত হচ্ছি। আচ্ছা, একটু ছোট্ট করে জানতে চাইবো, বিনোদন সাংবাদিক হিসেবে যেহেতু আপনি কাজ করছেন, বর্তমান সময়ে বিনোদন সাংবাদিকরা আসলে কিভাবে কাজ করছে? কারণ বিভিন্ন সময় তো অনেক কিছু নিয়ে অনেক রকম আলোচনা বা সমালোচনা হয়, বিনোদন সাংবাদিকদের অনেক রকম একটা কনসেপ্ট আছে, তো আমি একটু সেই জায়গাটা সম্পর্কে জানতে চাইবো, যে আসলে কিভাবে কাজ করা উচিত বা কিভাবে তারা কাজ করে। আর্টিস্টদের, আমি বলি আর্টিস্টদের সাথে বিনোদন সাংবাদিক সুসম্পর্ক থাকে, কারণ প্রত্যেকটা বিনোদন সাংবাদিকের দায়িত্ব থাকে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে তার ভালো মন্দ নিউজগুলা কাভারেজ করা। আর একজন শিল্পীর যদি বিনোদন সাংবাদিক পাশে না থাকেন, সে কোনো শিল্পী ভালো প্রচার মাধ্যমে আসতে পারেন না।
একটা নায়িকা, একটা নায়ক, একটা গায়ক, গীতিকা, সুরকার, তার প্রচার মাধ্যমটা খুব জরুরি। একটা নিউজ, একটা ইন্টারভিউ আপনাকে সম্মানের জায়গায় পৌঁছাবে। Definitely. আপনার মেধাটা যদি একটা নিউজ পেপারে একটা সাক্ষাৎকার আসে, এটা কিন্তু অসংখ্য মানুষ দেখবেন, ফেসবুকে পোস্ট করার পরে অসংখ্য মানুষ লাইক কমেন্ট দিবেন, কারণ আপনাকে নিয়ে লেখালেখি হয়েছে, আপনাকে নিয়ে একটা ইন্টারভিউ হয়েছে। তো এই জায়গা থেকে আর সমালোচনা অবশ্যই একটা আর্টিস্টের বিনোদন সাংবাদিকতার সাথে যেমন সুসম্পর্ক থাকে, তার নেগেটিভ বিষয়টাও বিনোদন সাংবাদিকরা তুলে ধরেন বলেই আবার সম্পর্ক নষ্টও হয়। কিন্তু দায়িত্ব তো থাকে, পত্রিকার অফিস থেকে দায়িত্ব দেওয়া হয় যে সবসময় পজিটিভ না, আপনি ভুল করলে এটাও লিখতে হবে, কিন্তু অনেক সময় সম্পর্ক নষ্ট হয় ব্যক্তি শিল্পীর তো। সম্পর্কের উপর আসলে নির্ভর করে অনেক সময় যে তাদেরকে নিয়ে কি আক্রোশ ধরনের হয়। নিউজ করা হবে হ্যাঁ, কি হবে না এই জায়গাটা। তারপর আমাদের মনে হয় সেই জায়গাতে মানুষ হিসেবে সচেতন থাকা উচিত, সচেতন সেটা অবশ্যই আর্টিস্টদের থাকা উচিত, জায়গা কারো থেকে যেন এবং বিনোদন। ব্যক্তিগত আক্রমণ না থাকে, দায়িত্বটা Definitely. পরিপূর্ণ অফিসিয়াল থাকে। কারণ আমার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে বলে আমি বিরুদ্ধে লিখলাম, এটা যেন না হয়। কারণ দিন তাহলে তো শেষ প্রফেশনালিজম নষ্ট হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। কারণ ভাই, দিন- আপনার সাথে আসলে কথা বলতে খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছে সময় আরেকটু বেশি থাকলে আরো অনেক গল্প করা যেত। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আমরা আরো অনেক আড্ডা দেব, গল্প করব। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এনটিভি পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা আছে, কারণ এনটিভি দেশের অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় একটা চ্যানেল। সেই ক্লোজ আপ ওয়ান আমার সবচেয়ে প্রিয় ছিল, ক্লোজ আপ ওয়ান। ক্লোজ আপ ওয়ান থেকে আমি এনটিভির ভক্ত, তো এনটিভিতে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এনটিভির প্রতি অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অসংখ্য আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।